দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 88 আওয়ার্স নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোয়ান ফোমে। দিনের ঘটে যাওয়া বিভিন্ন বিষয় তুলে ধরি আমরা আমাদের এই আয়োজনের সাথে থাকছি আমি সাবিহা নিগার দৃষ্টি। জুলাই হত্যাকাণ্ডের ক্ষত বয়ে বেড়াচ্ছে অনেক পরিবার। ছাত্র জনতার আন্দোলনে সামিল না হয়েও ফ্যাসিবাদীদের গুলির শিকার হন তারা, যাদের একজন সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ জাহাঙ্গীর। রাজধানীর যাত্রাবাড়িতে প্রাণ হারান তিনি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। বাবাকে খুঁজে ফিরছেন তার সন্তানরা। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন আলমগীর হোসেন। আমি তো মাঝে মধ্যে ভুলেই যাই। ওদিন রাত্রে ভাত খেতে বসছি, তো আম্মুরে বলতেছি যে আব্বু ভাত খাইবো না বা খাইছে, মুখ দিয়ে বের হয়ে গেছে। বাবা নেই, এটি এখনো বিশ্বাস হয় না মেয়ে লিমার। এই বুঝি তাকে ডেকে বলবেন, কি করছিস মা? গেল 20 জুলাই সকালে রাজধানীর কাজলার বাসা থেকে বের হন সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ জাহাঙ্গীর। ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে মাথায় গুলি লাগে তাকে উদ্ধার করতে গিয়ে গুলিবিদ্ধ হন আরও কয়েকজন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার। জাহাঙ্গীরের 4 সন্তানের মধ্যে 2 শিশুর এখনো বোঝার বয়সী হয়নি মৃত্যুকে। তারও পথ চেয়ে বসে থাকে বাবার ফন্দি আটে, বাড়ি এলে ধরবে নানান বায়না। ওরা বেশিরভাগই যদি আব্বুর কথা বলে তখন আর কিছু করতে পারি না, ওদের নিয়ে কান্না শুরু করি। আর আমার কান্না দেখে ওরা দুইজনে কান্না করে দেয়। আর বেশিরভাগই প্রকাশ করতে দেয় না, কারণ আম্মু এখন একা, আম্মুর কেউই নাই ধরতে গেলে। আব্বু আমার অনেক ভালোবাসতো, খাওয়াই দিত। এখন তো মা খাওয়াই দেয়। গোটা সংসারের ভার এখন স্ত্রী মমতাজের উপর। কিভাবে কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তিনি। এক অসীম শূন্যতা ঘিরে রয়েছে তাকে। আছে শুধু হৃদয় জুড়ে হাহাকার। বাবা হারা, নানু নাই, দাদা দাদি নাই, আমার উপরেই সব চাপ, সব মেনটেন আমার করতে হইতেছে। বাজার ঘাট, টাকা পয়সার টেনশন, ছেলে মেয়ের টেনশন, মেয়েটা বড় হয়েছে এই টেনশন। ঘুরে দাঁড়াতে একটুখানি সহযোগিতা চায় পরিবারটি। আল্লাহ ছাড়া এখন কেউ নাই, আল্লাহর যেটা ভালো মনে হয়েছে সেটাই আল্লাহ করছে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। রাস্তায় বের হইলো। তোমার মতো 10 জন মা 10টি সন্তানকে বাধা দিলে দেশের সমস্যা সমাধান করবে কে? মাকে এই কথা বলে ঢাকার বসিলায় আন্দোলনে গিয়েছিলেন অনার্স শিক্ষার্থী রিয়াজ হোসেন। র‍্যাব 2 সদর দপ্তরের সামনে মাথায় গুলিবিদ্ধ হলে আর ফিরে আসতে পারেনি ঘরে তিনি। সন্তানহারা সেই মায়ের জগৎ জুড়ে এখন শুধুই কান্না। মাকসুদুন নবীর রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন রিপু আহমেদ। 19 জুলাই 2024 রাজধানীর প্রান্ত সীমা বসিলা রোডে র‍্যাব 2 এর সদর দপ্তরের সামনের ঘটনা। কোটা আন্দোলনের সময় মাথায় গুলি লেগে লুটিয়ে পড়েন কেরানীগঞ্জের সরকারি ইস্পাহানি কলেজের অনার্সের শিক্ষার্থী রিয়াজ হোসেন। আমাদের পড়ার টেবিল নাই, চেয়ারে বসে খাটের মধ্যে পড়তো। এই যে আমার রিয়াজ, এই জার্সি পিন্ধা আমার রিয়াজ খেলায় চিতাল বন্ধুগুলোকে ছবি তুলছে। আমার সব কাপড় চোপড় রয়েছে, শুধু আমার রিয়াজ নাই বাবা। একত ছেলের কষ্ট বাবা, আমার কাঠকুট ঘর বাড়ি খালি হয়ে গেছে বাবা। ঘরে টেবিল ছিল না বলে বিছানায় বসে পড়তেন রিয়াজ। এখন খালি পড়ে থাকে সেই বিছানাটাই, আর চিরদিনের জন্য খালি হয়ে গেছে মায়ের বুকটাও। আমি কই কি বাবা, তুমি যে আন্দোলনে যাইবা, তোমার যদি কিছু হয় আমি কিনে দেখো। আমার ছেলে কই কি মা গো, তোমার মতন আরো 10টা মা যদি এই কথা কয়, মা দেশের তো কোনো সমাধান হইব না। মা গো, কিছু পাইতে হইলে কিছু হারাইতে হয়। আমার ভাতের বেলাটা একটা কইমা গেছে গা। কেরানীগঞ্জের ছোট ভাওয়াল এলাকায় রিয়াজদের বাড়ির উঠান জুড়ে এখন কেবলই শূন্যতা। কারণ 4 ভাই বোনের মাঝে ছোট রিয়াজি হয়ে থাকতেন সবার মধ্যমণি।
এই ৩৬ দিনে কবরের কাঁচামাটির গন্ধেই সন্তানের অস্তিত্ব অনুভব করার চেষ্টা করেছেন রিয়াজের বাবা। বারবার একাকী ফিরে এসেছেন কবরস্থানে। এটা যে ক্ষমতা ঠাকানোর জন্যই তো মানুষটি মারছে। তা আমার ছেলেরা যে মারছে তা এটা তো খালি আমি বলে না, এটা সবাই ঘৃণা করতেছে যে এই কাজটা কিভাবে করলে, তো মায়ের বকলি করলো। ১৯ জুলাইয়ের উত্তাল দিনে বসিলা রোডের সেই ঘটনাস্থলে ছিলেন রিয়াজের সহযোদ্ধা ইমরান হোসেন। আমরা ওইখানে ৫৫০ মানুষের মতো ছিলাম। পরবর্তীতে ২ জন সন্দেহজনক ব্যক্তি এসে আমাদেরকে বলে যে এই জায়গাটাতে মানে র‍্যাব 2 এর মধ্যে হামলা করবে। তখন আমরা বলি যে না, আমাদের হামলা করার কোনো এখতিয়ার নাই, কেননা হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে আসছি। পরে ওরা 2 জন সামনে এইখানে র‍্যাব 2 এর সামনে এইখানে আসে। আসার পর এইভাবে ডাকে, তোমরা আসো আসো। ওইখানে ১৫ থেকে ১৬ জন ছেলে পেলে আসে। আসার পরই সাথেই গুলি করা হয়। গুলি যখন করা হয়, রিয়াজের মাথায় পেছন থেকে এরকম গুলিটা লাগে। রিয়াজ হত্যাকাণ্ডে কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন তার চাচা। এতে আসামি করা হয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। রিয়াজ হোসেনের স্মৃতি ধরে রাখতে কেরানীগঞ্জের ঘাটারচর মোড়কে নামকরণ করা হয়েছে শহীদ রিয়াজ চত্বর নামে। ২৪-এর শহীদদের স্মৃতি ধরে রাখতে এমন নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে শহীদ পরিবারগুলোর স্বজনরা মনে করে এই নির্বিচার হত্যাকাণ্ডের পেছনে যারা নির্দেশ দিয়েছে এবং হত্যাকাণ্ড যারা চালিয়েছে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে আসল উদ্যোগটা নিতে হবে রাষ্ট্রকেই। মাকসুদুল নবী, চ্যানেল 24, কেরানীগঞ্জ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের ১ মাস পূর্ণ হবে কাল। এটি দেশব্যাপী উদযাপন করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে। সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। যারা মুজিববাদকে পুঁজি করে, যারা হাসিনাকে পুঁজি করে, শেখ মুজিবকে পুঁজি করে, যারা ২৪ পর্যন্ত এই ফেসিবাদকে টেনে নিয়ে এসছে, এই প্রজন্মকে এই মেন্টাল ট্রমাতে যে ফেলেছে সেটির দায়ভার তাদেরকে নিতে হবে। এবং সেটির দায়ভার তারা যদি স্বীকার না করে, তাদের দোষ যদি স্বীকার না করে, তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন যে চিন্তাটি করছে, সেই চিন্তাটি তাদের বুমেরাং হবে। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। বেতন ভাতা বৃদ্ধি সহ নানা দাবিতে শ্রমিক বিক্ষোভে অশান্ত হয়ে উঠেছে গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চল। এতে অর্ধ শতাধিক কারখানা তাৎক্ষণিকভাবে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদের অভিযোগ, আওয়ামী লীগ বিএনপি নেতারা মিলে অস্থিরতা সৃষ্টি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। বেতন ভাতা বৃদ্ধি সহ কয়েক দফা দাবিতে গাজীপুরের নয়নপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন কারখানা শ্রমিকরা। কালিয়াকৈরের মৌচাক এলাকায় একই দাবিতে অবরোধ করা হয় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শ্রমিকরা। উনি কন্ট্রাকচুয়াল, আমি পার্মানেন্ট স্টাফ, এইরকম বৈষম্য থাকবে না। হয় সবাই এখানে আমরা স্টাফ হিসাবে কাজ করব, পার্মানেন্টলি করতে স্থায়িত্ব করতে হবে। আমরা এখানে বৈষম্য চাই না। বেতন কাঠামো করা হয়েছে শুধুমাত্র এটা প্রহসন ছাড়া কিচ্ছু না, জাস্ট প্রহসন। এতে যান চলাচল বন্ধে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক বিক্ষোভ হয়েছে সাভারের জামগড়া, জিরাবো, নরসিংহপুর সহ আশপাশের এলাকাতেও। পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। আমাদের বড় কোনো দাবি না, ছোটোখাটো কয়েকটা দাবি। আমাদের কোম্পানিতে আগে ইনসেন্টিভ দিত, হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে। বাইরের থেকে যে কোনো দুষ্কৃতিকারী একটা সংঘবদ্ধ হয়ে হঠাৎ করে আক্রমণ করে হঠাৎ করে পালিয়ে যাচ্ছে। সব ফ্যাক্টরি চলমান আছে, এই ভীতির কারণে যে অনেকে ফ্যাক্টরি ছেড়ে দেয় বা ছুটি দিয়ে দেয়, এটা আমার মনে হয় সবাই যদি আমরা একটু হয় এই ব্যাপারে সতর্ক হই বা একটু ধৈর্য ধারণ করি, এই সমস্যাটাও থাকবে না ইনশাআল্লাহ। দেশের পোশাক শিল্প খাত যারা ধ্বংস করতে চায় তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সচিবালয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন যুব শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। এই উপদেষ্টা অভিযোগ করেন গার্মেন্টস এলাকার বিএনপি ও আওয়ামী লীগ নেতারা মিলে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে অস্থিরতার সৃষ্টি করছে। যারা ঝুট ব্যবসা নিয়ে সন্ত্রাস করছে সেখানে, এবং যারা বিভিন্ন আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে, এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
অন্যদিকে আরেক উপদেষ্টা হাসান আরিফ হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে। শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশ বহিরাগত। সরকার কোনো সময় তার নিজের নাগরিকের বিরুদ্ধে ফোর্স ব্যবহার করে না, এটা স্বাভাবিক, ফোর্স ব্যবহার করে না। কিন্তু আমাদের এখন একটা পরিস্থিতি এসে গেছে যে আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে, শ্রমিককে বাঁচাতে গেলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। তানিম রহমান, চ্যানেল 24। শিল্প কারখানা নিয়ে কোনো ষড়যন্ত্র হলে শ্রমিক দলকে প্রতিহতের আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টনে শ্রমিক দলের এক অনুষ্ঠানে তিনি বলেন, নিজ দলের কেউ জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না। ন্যায্য দাবি যা সবকিছু আদায়ের জন্য লড়াই তো আমরাই করবো ইনশাআল্লাহ, সে যে সরকারই থাকে। বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করার ইতিহাস আছে জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিকের ন্যায্য দাবি অবশ্যই আদায় হবে, অবশ্যই আদায় করতে হবে আমাদের, এটা আমাদের কর্তব্য। যারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতেছে তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে। সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। সকাল 11:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে মন্ত্রিসভার কক্ষে ডক্টর ইউনূসের সভাপতিত্বে শুরু হয় এই বৈঠক। ছিলেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ এবং বাস্তবায়নে মার্চিং অর্ডার দেন প্রধান উপদেষ্টা। বলেন, গদবাঁধা চিন্তা থেকে বেরিয়ে এসে সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দুর্নীতির মূল উৎপাটন করে সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে। সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে মতামত নিয়ে সচিবদের তাগিদও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটি টাইমস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোয়ানফোমের সময় হলো একটা বিরতির, ফিরে আসছে একটু পর। দর্শক, আপনারা দেখছেন এটি টাইমস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোয়ানফোম। ছাত্র আন্দোলন ঘিরে আলাদা হত্যা মামলায় সাবেক 2 পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড দিয়েছেন আদালত। শুনানিতে নিজেদেরকে নির্দোষ দাবি করেন শহীদুল, তবে নিশ্চুপ ছিলেন মামুন। এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিককেও রিমান্ড দিয়েছেন আদালত। কিছুদিন আগেও যে বাহিনীকে চালিয়েছেন সে পুলিশের হাতেই গ্রেপ্তার তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে আলাদা হত্যা মামলায় বুধবার সকালে আদালতে তোলা হয় সাবেক পুলিশ প্রধান শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। রাষ্ট্রপক্ষের আবেদনে একজনকে 7 দিন, অন্যজনকে 8 দিন রিমান্ড দেন বিচারক। অপহরণের মামলায় রিমান্ড দেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকেও। প্রাথমিক তদন্তে শহীদুলের বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে, হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্ত কর্মকর্তা উদ্ঘাটন করেন। আব্দুল্লাহ আল মামুন তিনি তার অফিসে সাংবাদিকদের সামনে এবং টেলিভিশনে বিভিন্ন মিডিয়াতে তিনি বলেছেন যে কঠোর হস্তে এই আন্দোলনকে দমন করা হবে এবং এও বলেছেন যে দেখামাত্র গুলি করা হবে। আসামি পক্ষের আইনজীবীদের দাবি, বিশৃঙ্খল পরিস্থিতিতে গ্রেপ্তারকৃতরা দায়িত্ব পালন করেছেন মাত্র। মানুষের জান এবং মালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে পুলিশ বাহিনী। সেই অনুযায়ী পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে জনগণের জান ও মালের নিরাপত্তার দায়িত্ব পালন করেছিলেন। এদিকে বাড্ডা থানার হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে 3 দিনের রিমান্ড দিয়েছেন বিচারক। দিলীপ আগরওয়াল, যিনি এই বাড্ডার ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে একেবারে সশরীরে জড়িত, এটি সুস্পষ্ট। সেটি আজকে রিমান্ড ফরওয়ার্ডিং, যেটিতে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বুধবার রাতে রাজধানীতে গ্রেপ্তার হন সাবেক 2 আইজিপি ও দিলীপ কুমার আগরওয়ালা। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। পুলিশ বাহিনীকে গুছিয়ে নিতে আরও কিছুটা সময় লাগবে, এই কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তার মতে, কিছু সদস্যের ভূমিকার কারণে গোটা পুলিশ বাহিনী এখন প্রশ্নবিদ্ধ। আর পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন, সাবেক 2 পুলিশ প্রধান ছাড় পাননি, অন্য অপরাধীরাও পাবে না।
শান্তি শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি পুলিশ বাহিনীর মূল মন্ত্র। প্রতি বছর পুলিশ দিবসে নানা স্লোগানের মাঝে জনগণের বন্ধু হিসেবে উপস্থাপন করা হয় বাহিনীটিকে। মানুষের পাশে দাঁড়ানোর পুলিশের হাজারো নজির থাকলেও জুলাই আগস্টের নৃশংসতা সব কিছুকে ম্লান করে দিয়েছে, যাতে হামলা হয়েছে থানাগুলোতেও। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের অনেকেই এখন কারাগারে, পলাতকদের ধরতেও চলছে অভিযান। তারপরেও ভাবমূর্তি পুনরুদ্ধারে ধুঁকছে এই বাহিনী। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো। এটা আস্তে আস্তে হবে, যেহেতু তাদের আপনার যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না, আপনারা আমাকে সময় দিতে হবে। পুলিশ প্রধান জানান, যৌথ অভিযান শুরু হয়েছে। সাবেক 2 আইজিপি ছাড় পাননি, দুর্নীতির সাথে জড়িতরাও কেউ ছাড় পাবেন না। ছাত্র জনতা যে বিপ্লব, যার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি, সেখানে আমাদের পুলিশের কিন্তু আত্মত্যাগ আছে। আমাদের 44 জন সদস্য তারা এখানে শহীদ হয়েছেন এবং আমাদের ছাত্র জনতার বিশাল অংশ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের একটা বড় সংখ্যক আমরা তাদেরকে হারিয়েছি। সুতরাং এখন কিন্তু আমাদের সুযোগ তৈরি হয়েছে যে নতুন করে দেশটাকে তৈরি করার। আইজিপি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ক্রমেই দৃশ্যমান হবে পুলিশের ভূমিকা। সব জায়গায় আমাদের মানে আইনি কার্যক্রম চলমান আছে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। গেল রাত 9টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। বিভিন্ন সময়ে সুইডেন আসলামের নামে 22টি মামলা হয়েছে, যার 9টি হত্যা মামলা। কারা কর্তৃপক্ষ জানায় 2014 সাল থেকে কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন তিনি। 2005 সালের 31 জানুয়ারি গ্রেফতার হন। এরপর বিভিন্ন কারাগারে অবস্থান করেন। সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়া এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। দাগী আসামিরা কেন ছাড়া পাচ্ছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। সচিবালয়ের শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামের মুক্তি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সুইডেন আসলাম ছাড়া পেয়েছে এটা আমি শুনিনি বা কাগজেও দেখিনি, তোমার মুখে শুনলাম আর কি। আর ছাড়া পেয়েছে তাহলে এখন দেখতে হবে যে কিসের জন্য ছাড়া পেল। এটা আইনি ব্যাপার, যেটা তারা ডিল করেছে বা পুলিশ যারা বলছে ওরা ঠিক। ATI টাইমস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সোয়ান সময় হলো আরও একটা বিরতির, ফিরে আসছি একটু পর।